আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। 21 রাতে শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে যে বিরল ঘটনা ঘটল, ভারতের বাসিন্দারা আমাদের সীমান্তে পারে এসে যেভাবে হামলা করলো বাংলাদেশের উপরে, 5 জন আহত হয়েছেন। তুমুল একটা উত্তেজনা চলছিল। আপনারা জানেন কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ভারত, কেন বারবার উস্কানি, এবং নিশ্চয়ই আমাদের সামনে দুটি দৃষ্টান্ত রয়েছে। একটা রোমারি যুদ্ধ ভারতের সীমান্ত বাহিনীর সঙ্গে, সীমান্ত রক্ষাকারী বাহিনীর সঙ্গে, পাশাপাশি আমাদের আরও একটি উদাহরণ রয়েছে মিয়ানমারের সঙ্গে 2000 সালে বিডিআরের সঙ্গে সে দেশের সেনাবাহিনী বা সীমান্ত রক্ষাকারী বাহিনীর সঙ্গে যে যুদ্ধ, এবং দুই যুদ্ধই আমরা বিজয় অর্জন করেছি বীরত্বের সঙ্গে। ভারত যা চাইছে আসলে সেটি সম্ভব কিনা, কি করা রয়েছে আমাদের পক্ষ থেকে, এইসব বিষয় নিয়ে আলোচনা করবে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান জানিবুল হক, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। আমি জানিবুল হক আপনার কাছে আসবো, তার আগে একটু কর্নেল আব্দুল হক, আপনার কাছে আমার প্রশ্ন যে সীমান্ত উস্কানি আমরা প্রায় সময় দেখছি, এবং সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যার ঘটনা এটা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, কিন্তু সে দেশের মানুষ আমাদের সীমান্তে ঢুকে আমাদের স্থানীয়দের উপরে যেভাবে হামলা করলো, এটা কি একটু অস্বাভাবিক, নাকি এরকম ঘটনা আগে পরে ঘটেছে বিভিন্ন সময়? প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য। আমি ভারত শব্দটা সাধারণত বলি না। ভারত শব্দটা হলো অখণ্ড ভারতের সমার্থক। ইন্ডিয়া এমন একটি দুষ্ট প্রকৃতির সন্ত্রাসী রাষ্ট্র যাদের সাথে প্রতিবেশী কোনো দেশের সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। তারা কোনো রাষ্ট্রকে রাষ্ট্রই মানে না তাদের আশেপাশে। বাংলাদেশকেও তারা সেই রাষ্ট্র হিসাবে উপরে হয়তো তারা দেখিয়েছে, আপনার স্বীকৃতি দিয়েছে, পতাকাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদের ভূখণ্ডকে তারা স্বীকৃতি দেয়নি। সেটা কারণ আমরা দেখতে পাচ্ছি 1971 সালে তারা মনে প্রাণে স্বীকৃতি কখনো দেয়নি। যদি দিত, এক বন্ধু আরেক বন্ধুর অনিষ্ট কি করে কখনো? তারা তো প্রতিনিয়ত সেই 71 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পর তারা এই দেশকে প্লান্ডারিং করে, যত অর্থ সম্পদ ধন দৌলত সব প্লান্ডারিং করে, অস্ত্র গোলাবারুদ সব নিয়ে গেছে। এটা কি বন্ধুত্বের পরিচয়? আপনি আমাকে একটা আক্রান্তকারী কাছ থেকে রক্ষা করতে গিয়ে আপনি ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেলেন আমার কাছ থেকে, আমাকে বাড়িতে নিয়ে গেলেন, এটা কি বন্ধুত্বের পরিচয় হলো? ইন্ডিয়া ঠিক একই কাজটি করেছে। শেখ মুজিবুর রহমানের সে 3.5 বছরের রাজত্বের সময় তারা ছলে বলে কলে কৌশলে 7 দফা যে চুক্তিটা হয়েছিল, পরবর্তীতে 25 বছর মেয়াদি করেছিল, সেটা তো সার্বভৌমত্ব ছিল না আমাদের। সেই চুক্তির পরে তারা আমাদের সার্বভৌমত্ব থাকে না। একইভাবে আপনি যদি গত 16 বছরের কথা ধরেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে আমরা স্বাধীন ছিলাম না। আমরা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যর চেয়ে একটা তাদের স্টেট থেকে আমাদের মর্যাদা কম ছিল। তারা শুধু নিয়েছে। এখানে প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তারা আরো ভালো বলতে পারবেন। তাদেরকে আপনারা লোক চোখে দেখতে পারবেন না, ভিতরে তারাই কাজ করে। দেশের যত চুক্তি যত কিছু আছে সব তাদের দ্বারা হয়। আপনি যতগুলো চুক্তি করেছেন ওনার সময় হয়েছে, একটা চুক্তিও কি বাংলাদেশের সময় বাংলাদেশের পক্ষে এসেছে, বাংলাদেশের স্বার্থের পক্ষে এসেছে, বাংলাদেশের জনগণের পক্ষে এসেছে? হি ক্যানট শো এ সিঙ্গেল এক্সাম্পল অফ দ্যাট। Everywhere, every moment, every time they are ruining us, they are trying to suck our blood. And that is why Hasina was put for last 16 years, and she has sucked our blood, flesh and everything. আপনি দেশটাকে ধ্বংস করে দিয়ে সে যখন পালিয়ে গেছে, সে একা পালিয়ে যায়নি, তার সন্ত্রাসী সকল আমলারও তার সাথে আছে, তার সাথে সন্ত্রাসী কিছু 2-4 জন সামরিক অফিসারও আছে, তার সাথে সন্ত্রাসী তাদের দলের হাজার নয় লক্ষ লোক আজকে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এই বাংলাদেশকে দেশ শেষ করে দেওয়ার জন্য। কেননা আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। তারা ইন্ডিয়াতে গিয়েছেই শুধু না, আপনি যদি যান, উনি যদি যান, আমি যদি যান, বিনা পাসপোর্টে বিনা ইয়েতে আমাদেরকে জেলে ঢুকাবে। আজকে যে অসংখ্য মানুষ বিনা অথরিটিতে সে দেশে জামাই আদরে ভিআইপি হালে আছে, এটা কি ইন্ডিয়ার বন্ধুত্বের পরিচয়? এখন দেখুন, তারা যখন 5ই আগস্টে ব্যর্থ হলো আমাদের দেশকে তাদের নিজেদের দখলে রাখার জন্য, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে। একটার পর একটা তাদের এদেশীয় দোসরদের মাধ্যমে ঘটনা ঘটাচ্ছে। যখন সেগুলো ব্যর্থ হচ্ছে, সেখানে বর্ডারে এখন তারা কি করছে? কাঁটাতার। আপনি বলুন, আপনি তো অনেক অনুষ্ঠান করেন, 21 রাতে আপনার সাথে আরো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আপনাকে আমি যদি চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলি, আপনি কি কোনো স্বাধীন ব্যক্তি রইলেন?
একটা এমন নিকৃষ্ট মানের দেশ বাংলাদেশের নামক দেশকে চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া। আমরা কি চোর, আমরা ডাকাত, আমরা সন্ত্রাসী, আমাদেরকে বেষ্টিত করেছে। এবং 150 গজের মধ্যে কোনো স্থাপনা থাকার আন্তর্জাতিক নিয়ম নাই। এটা জিজ্ঞেস করে দেখুন তারা জানে কিনা। তারা তাই করছে, তারা তাই করছে। তার মানে কি, তারা আমাদেরকে দেখাচ্ছে তারা খুব শক্তিশালী, খুবই ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু থিংস আর নট লাইক দ্যাট। রিমেম্বার, নেপালে কালাপানি দখলের পরে কি অবস্থা হয়েছিল, এবং এখন পর্যন্ত নেপালের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তাদেরকে খুব লজ্জাস্কর ভাবে মালদ্বীপ থেকে ফেরত আসতে আমি হয়েছে। এসব বিষয়ে আসবো। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ধরনের মানে এটা কি একেবারে আনইউজুয়াল নাকি এই ধরনের দেখেন, example- এটা আনইউজুয়াল, হ্যাঁ। এটা আনইউজুয়াল। যে গতকালকে ঘটনা ঘটেছে এরকম আগে হয়নি। এটা উস্কানি দিচ্ছে আমাদেরকে, কোচা দিচ্ছে তাদেরকে। আমাদের স্বরাষ্ট্র আমাদের যে উপদেষ্টা আছেন তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন রক্তের বিনিময় হলো আমরা আমাদের বর্ডার রক্ষা করব। আমি বলছি আমাদের রক্তের প্রয়োজন নাই, আমাদের দেয়ার আর মেনি মিনস টু স্টপ দ্যাট। আই এম নট গোয়িং টু দ্যাট, বাট হোয়াট দে আর ডুইং, they are not doing anything as a friend to all, friends to all, manners to none। এই জিনিসে তারা বিশ্বাস করে না, তারা শুধু নিতে জানে, দিতে জানে। বাংলাদেশকে একটা সুযোগ পেয়েছে কি, তাদের অসংখ্য লেসপেন্সার এই দেশে আছে যারা এই দেশকে ভালোবাসে না, এই দেশকে বর্ডারহীন দেখতে চায়, বর্ডারবিহীন দেশ দেখতে চায়। তারা এই দেশে আছে, তারা লুকিয়ে আছে অথবা প্রকাশ্যে আছে, আপনাদের সংবাদ মাধ্যমে আছে, বিভিন্ন চ্যানেলে আছে, সর্বত্র আছে। আমরাও বিশ্বাস করি সেটা। আমি একটু জানাবুল হক আপনাকে জানতে চাই যে কদিন আগেই কাঁটাতার নিয়ে যে একটা উত্তেজনা, এই গত 6 তারিখে জানুয়ারির, এবং যেটি বলছেন কর্নেল আব্দুল হক যে শূন্যরেখার দুই পাশে তো 50 গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। 150 গজের মধ্যে তো মানে ওপাশে আমাদের সীমান্ত, কিন্তু ওরা করছিল 50 গজের মধ্যে এসে, যেখানে 150 গজের মধ্যে কোনো কিছু করা যাবে না, ওরা সেখানে 50 গজের মধ্যে এসে কাঁটাতারে বেড়া দিচ্ছিল, আবার রাস্তা নির্মাণ করছিল চাঁপাইনবাবগঞ্জ সহ আরো বিভিন্ন সীমান্ত এলাকায়। তারপরে আবার এই ঘটনা। আমরা কি বলবো যে ভারত একের পর এক এ ধরনের উস্কানি দিয়ে যাবে, এবং কারণটা আব্দুল হক কিছুটা বর্ণনা করছিলেন বা ব্যাখ্যা দিচ্ছিলেন তিনি তার মতো করে। আপনার কি মনে হয়? আমি মনে করি যে ভারত এতদিন যে সরকারের উপর বেস করেছিল, বাংলাদেশের যে পতিত সরকার, তারা তো পুরোপুরি ভারতের পারপাসটা সার্ভ করেছে। যখন সরকার পড়ে গেল, এখন ভারত দেখছে যে না, এখন এদের অঙ্গলে হেলনে আমরা কিছুই করব না, আমরা কোনো কথাই শুনবো না, আমরা এখন পুরোপুরি স্বাধীন। সেই হিসেবে ওরা এখন চিন্তা করছে যে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় বাংলাদেশকে। বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ওনারা প্ল্যান করে এগোচ্ছেন, এবং রিসেন্টলি বর্ডারে যা হচ্ছে সেগুলো খুবই ইললিগাল আমি বলবো। আন্তর্জাতিক আইন যদি ফলো করি সেখানেও এটা কোনোদিনও এটা হতে পারে না। এবং তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শনিবার। আমাদের ওখান থেকে তারা আমাদের এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, হাসুয়া, দা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করেছে, আমাদের 5 জন আহত। এখানে আরো একটা ইন্টারেস্টিং কথা যে স্থানীয় জনগণ, বর্ডার এরিয়াতে যেসব জনগণ থাকেন, তাদেরকে ওনারা কিন্তু ইনসাইট করে উস্কি দিয়ে আমাদের এখানে নিয়ে আসছেন। এটা কিন্তু আমরা যথেষ্ট সেলফ রেস্ট্রেন্ট দেখিয়েছি। আমরা যদি সংযম না দেখাতাম তাহলে কিন্তু দুই দেশের দুই জনগণের মধ্যে মারামারি শুরু হয়ে যেত, এবং সেটা কিন্তু আরো অনেক কিছু করতে পারতো। সেটাই আমি বলছি যে সেখানে আমরা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছি। এখানে আমি বলবো না যে আমরা ভুল করেছি, আমরা মানে পেশেন্স দেখিয়ে আমরা ভালো করেছি। এবং যেটা মেইন দরকার যে ফ্ল্যাগ মিটিংগুলো ঘন ঘন করা দরকার, আর এইটা যাতে না হয় এজন্য আরো হাই লেভেলে আমাদের ফরেন পলিসি আগে যেটা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালেজ টু নান, এটা বোগাস। আমি বর্তমান কনটেক্সটে এরকম 5 পয়সার মূল্য নেই, কারণ এখন প্রত্যেকটা দেশের স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা দেশের কিছু নিজস্ব বন্ধু আছে। আমাদের উচিত হবে এটা এই বন্ধু হলে নিয়ে যাওয়া, ইন্টারন্যাশনালি এটা বিভিন্ন ফোরামে এটা নিয়ে তোলা ধরা, প্রয়োজনে জাতিসংঘেও আমাদের এই প্রবলেম নিয়ে যাওয়া। এবং আমরা যারা আমাদের ফিল্ড লেভেলে যারা আছেন, বিশেষ করে বিজেপি, আপনাকে একটু বলে রাখি, বিজেপি কিন্তু খুবই পাওয়ারফুল একটা ফোর্স, কারণ এদের যে রিক্রুটমেন্ট হয় সেটা আর্মি থেকে নেওয়া হয়, আর্মির এসে না, এবং যারা অফিসার যারা কমেন্ট করে তারা সব আর্মির অফিসার। আর বিএসএফ এর সদস্য তো পুলিশ বাহিনীর আন্ডারে, ওখানে আইজি কিন্তু বিডিআর আইজি আছে পুলিশের। এবং এই কারণে হয়েছে কি আমরা ওরা খুব ভালো করে জানে যে আমাদের বিজেপি অত্যন্ত পাওয়ারফুল এবং ওরা খুব সাহসী, সেজন্য ওরা কিন্তু বেশি কিছু করতে পারছে না। এই কারণে আমার মনে হয় আমাদের এখন সময় আছে,
আমাদের যদি ফরেন পলিসি আরেকটু শক্তভাবে আমরা ফর্মুলেট করি। আমি ফরেন পলিসির জায়গায় আসবো, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনি বলছিলেন যে আরো উচ্চ পর্যায়ে যাওয়া উচিত। শনিবারের এই ঘটনায় বিএসএফ পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সীমান্তে বাংলাদেশি হত্যা নিয়ে অসংখ্যবার তারা কথা দিয়েছে যে এরকম ঘটনা আর পুনরাবৃত্ত হবে না, ইভেন লিথাল ওয়েপেনও ব্যবহার করা হবে না, মরণাস্ত্র ব্যবহার করা হবে না, কিন্তু তারা করেই যাচ্ছে। এখন আমরা ভারতের উপরে আস্থা কতখানি রাখবো, আর নাকি আমরা ভারত বাংলাদেশের মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠক আপনি যেটা মিন করছেন সেই পর্যন্ত গিয়ে আসলে কোনো লাভ হবে, নাকি আমরা সরাসরি এখন ইন্টারন্যাশনাল ফোরামে যাওয়া উচিত? না, তার আগে আমার মনে হয় একটু উচ্চ পর্যায়ে লাস্ট রিসোর্ট যেটা আমাদের চেষ্টা করা উচিত। এবং আমার মনে হয় না যে ভারত এত হট করে তা করবে, কারণ একটু আগে আপনি শুনেছেন যে আমাদের ভারতের আশেপাশে কোনো দেশের সাথে ভারতের অত ভালো সম্পর্ক নেই। কাজে ভারত চাইবে না যে বাংলাদেশও হাতছাড়া হয়ে চলে যাক। ভারত চাইবে যে সামহাও বাংলাদেশের সাথে তার সম্পর্ক বজায় থাক, বিকজ তার অনেক কিন্তু ইন্টারেস্ট, আমাদের বহু কিছু আইটেম সেখানে যাচ্ছে এক্সপোর্ট। আমি একটু কর্নেল আব্দুল হক আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আসলে কি ভারত চাইবে না বাংলাদেশকে হারাতে, কিন্তু তাদের যে একের পর এক অ্যাক্টিভিটিস নানান ধরনের উস্কানিমূলক সেগুলো কি মিন করে? এবং একই সঙ্গে আপনাকে একটু মনে করিয়ে দিই, ভারতের সেনাপ্রধান কদিন আগে উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হবে না। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি গত শুক্রবারই মন্তব্য করেছেন যে বাংলাদেশের সঙ্গে তারা ইতিবাচক সম্পর্ক রাখতে চায়। পরস্পর বিরোধী বক্তব্য, তাদের সেনাপ্রধান এক ধরনের বক্তব্য, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের বক্তব্য, এবং যেটি জানিবুল হক বলছিলেন সব মিলিয়ে আপনার দেখুন, খুব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি জিজ্ঞেস করেছেন। ইন্ডিয়ার সেনাপ্রধান হঠাৎ করে এই বক্তব্য কেন রাখলেন, এটা কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ। সেনাপ্রধানকে তো সাধারণত দেখা যায় না, তাই না? তারা তো ইন্ডিয়ার সেনাবাহিনী খুবই, তারা রাজনীতি থেকে রাষ্ট্রীয় ব্যাপার থেকে সম্পূর্ণ সবসময়। সে যে এই হটকারী একটা কথা বললেন তিনি, যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক তারা রাখবে না। তো বিগত 16 বছর কি তাদের নির্বাচিত সরকার ছিল? তারা জানে না যে তাদের নিজস্ব শক্তিতে একটা পাপেট সরকার বসিয়ে রেখেছিল? তখন এই জেনারেল সাহেব কোথায় ছিলেন? এই জেনারেল সাহেবরা হলো কি, দেখেন ইন্ডিয়া টপ টু বটম হাইলি মোটিভেটেড। কিভাবে মোটিভেটেড? একটা মানুষ নির্যাতিত হওয়ার পরেও তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করে না বাংলাদেশিদের মতো। আপনি দেখেন ইন্ডিয়াতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা মুসলমানকে কি দেখেছেন তাদের দেশের বিরুদ্ধে কথা বলে না। আবার দেখুন ইন্ডিয়ায় তারা সংখ্যালঘুর অজুহাত দিয়ে বাংলাদেশের উপর বাসবার দোষটা পাচ্ছে। আমার খুব ভালো লাগছে, সেদিন একটা ইয়াং গার্ল অফ পশ্চিমবঙ্গ, মমতা, আমি নামটা ভুলে গেছি মহিলাটার, খুব সুন্দর করে বলছিলেন যে উত্তরপ্রদেশে দেখো, মধ্যপ্রদেশে দেখো, তাদেরকে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। ওইটা কি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না? তুমি তোমার নিজের দেশে দেখছো না, অথচ বাংলাদেশে কিছু হয়নি সেখানে তুমি খুঁজে বের করছো। এই হলো ইন্ডিয়ার মানুষের, আসলে তারা এমন একটা নীতি অনুসরণ করে যে নীতিটাকে পৃথিবীতে এই বর্তমান যুগে অচল, একেবারেই যে পশুত্ব ছাড়া সেখানে কিছু নাই। যে দেশের লোকেরা নিজেদেরকে নিজেরা মানুষ মনে করে না, তারা বাংলাদেশকে কিভাবে মানুষ মনে করবে? এখন আসুন আপনার কথায়, এরা কূটনীতিক হিসাবে একটা কথা বলেন, আবার সেনাবাহিনী প্রধানকে দিয়ে আরেকটা কথা বলান। এটার মধ্যে কি, আপনি যদি গভীরে যান দেখবেন তারা আমাদেরকে একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে রাখতে চায়। কিন্তু মাইন্ড ইউ, বর্তমান যে সরকার, যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে বর্তমান সরকার অনেক শক্তিশালী এবং জনসমর্থিত সরকার। কেননা এই দেশে 18 কোটি লোক এই সরকারকে, ডক্টর ইউনূসকে বসিয়েছেন ক্ষমতায়। ডক্টর ইউনূস ওই নরেন্দ্র মোদীর মতো সন্ত্রাসী কিংবা মৌলবাদী চরমপন্থী জঙ্গি টাইপ কোনো নেতা নন। উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী, প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব। তিনি কোনো সাংঘর্ষিক কাজে বিশ্বাস করেন না, কিন্তু তিনি কিন্তু শুরুতেই তার ক্ষমতায় বসার আগেই বলেছিলেন, আপনারা যদি আমাদের সাথে বেশি উল্টাপাল্টা করেন আমাদের কিন্তু আছে, অস্ত্র আছে, সেটা তো আপনারা জানেন, বলেছিলেন। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার মনে আছে, 7 সিস্টারের কথা উল্লেখ করেছেন। তো তারা আজকে বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে 7 সিস্টার্স নিরাপদ থাকবে না। নিরাপনার মুখ থেকে কথাটা বের হয়েছে, মানে কি, আমরা কিন্তু ইন্ডিয়া যত দুর্বল মনে করেছে তাদের লেসপেন্সার আওয়ামী লীগকে দিয়ে আমাদেরকে খুব করতে পারবে, অস্থিতিশীল করতে পারবে, যদিও করছে।
যদিও করছে আওয়ামী লীগ না তো শুধু 14 দলীয় জোট যারা আছে তাদের ছাত্র সংগঠন সহ সবাই অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু ছাত্র জনতা যখন প্রথমবার ক্ষমা করেছি, আমরা কিন্তু 10 থেকে 15 লক্ষ লেসপেন্সারকে হত্যা করিনি, হত্যাকারীদেরকে এই দেশের মানুষ ক্ষমা করে দিয়েছিল বলা যায়। কিন্তু এরপরে কিন্তু আর তারা ক্ষমা পাবে না, তারা এই রক্তের বদলে রক্ত নিবে। দেশীয় লেসপেন্সারদের যেমন শেষ করবে, একইভাবে ইন্ডিয়ার এই হেজিমনি থেকে বাংলাদেশ চিরতরে বের হওয়ার যে আসল পন্থা, কূটনীতিক পন্থা যদি ব্যর্থ হয়, মাইন্ড ইউ যে এই দেশ আর চুপ করে বসে থাকবে না। দে হ্যাভ গট ভেরি গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড, খুব শক্তিশালী ফ্রেন্ড। আজকে এক কথাই ধরুন না, পাকিস্তানের সাথে যদি আমরা সুসম্পর্ক গড়ে তুলি, চায়নার সাথে তো আছেই, ইন্ডিয়াকে সাইজ করতে কি আর লাগতে পারে আমাদের? কোনো কিছু লাগবে না। আর আমাদের সামরিক বাহিনী যে কোনো সময়ের চেয়ে এখন মহা শক্তিশালী এবং মোরালি ভেরি স্ট্রং। যারা 5ই আগস্টে ঘুরে দাঁড়িয়েছে, 5ই আগস্টকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছে, একটা কথায় যে আমার সৈনিকেরা এই দেশের মানুষের বিরুদ্ধে আর দাঁড়াবে না, এক কথায় পুরো দেশ পরিবর্তন। শুধু তাই নয়, 5ই আগস্টের আগে আপনি দেখেছেন বিভিন্ন সেনানিবাসে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণ যেভাবে মিছিল মিটিং করেছেন। People must not forget that all are united. And now, after election of Rawa, you see, we have a breeze between retired and serving community. Now we are stronger than any time before. ঠিক আছে, আমরা অন্য অনেক সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এ বিষয়ে আমি প্রশ্ন করবো পরবর্তীতে। তার আগে একটু জানতে চাচ্ছি, মানে আপনি যেটা ক্লিয়ার করার চেষ্টা করছেন সেটা কি এই যে আমার যে প্রশ্নটি ছিল তার উত্তরকে আমি এটা ধরে নিতে পারি কিনা, ইন্ডিয়া কোনোভাবেই চাইছে না বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে? এটা তাদের আচরণে মনে হচ্ছে। কেননা যদি চাইতো তাহলে কি তারা হাসিনাকে আশ্রয় দিত? যদি চাইতো তারা কি আওয়ামী লীগের কাদের থেকে শুরু করে যত সন্ত্রাসীগুলোকে আশ্রয় দিত? আপনি যেখানে শান্তিপ্রিয় মানুষকে সেখানে আমাদেরকে মেরে ফেলছেন, ধরে নিয়ে যাচ্ছেন, কারাগারে নিচ্ছেন। বর্ডারে কারা যাচ্ছে আপনি বলেন? একটা বর্ডার, এই বর্ডারের কারো রান্নাঘরের উপর দিয়ে গেছে, কারো বাড়ি রান্নাঘর পড়েছে ইন্ডিয়ায়, কারো গোয়ালঘর পড়েছে বাংলাদেশে। এইভাবেই তো বর্ডারটা ডিমার্কেশন হয়েছে। এবং সেই সময় রেড ক্লিফের যে বর্ডার ডিমার্কেশন ছিল, টোটালি হিন্দু লোকজন যাদের ধর্ম, আমি কিন্তু আবার সাম্প্রদায়িকের কথা বলছি না, তখন তারা উচ্চ শিক্ষিত ছিল, সরকারের ব্রিটিশ শাসনের অধীনে তারা সব দিক থেকে লাভবান ছিল। 80% থেকে 90% ছিল তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা একটা ম্যাপের সেকশন থাকে, তারা ম্যাপ এইভাবে তেরা বেঁকা, পৃথিবীর কোন দেশে এরকম ম্যাপ আছে আপনি দেখুন তো, ম্যাপ হবে ইন্টারন্যাশনাল কোন যেগুলা প্রাকৃতিক আছে, ডিমার্কেশন আছে, নদী নালা খাল বিল ইত্যাদি বর্ডার হয়, তাই না? এলাকা ভিত্তিক বর্ডার হয়। কিন্তু তারা কি করেছে? সম্পূর্ণ এই দেশটাকে চিরতরে সেখান থেকে শুরু হয়েছে, এখন তো হয়ে আছে আমাদের। এখন ইন্ডিয়া যা করছে এটা কোনোভাবে আমরা ধরে নিতে পারছি না যে তাদের প্রত্যেকটা আচরণে প্রমাণ করছে যে আমরা তোমাদের দেশকে পছন্দ করি না, তোমাদের মানুষকে পছন্দ করি না, আমরা তোমাদের মাটিকে পছন্দ করি। আমি একটু জানি ফলাক, অনেকেই এই প্রশ্ন তুলেন হয়তো যৌক্তিকতা খাতির থেকে, যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে সরাসরি কোনো ক্লাশ শুরু হয়ে যায়, মানে আনএক্সপেক্টেডলি যদি সরাসরি কোনো যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমরা কতটা সক্ষমতা পরিচয় দেবো। সেক্ষেত্রে আপনি দুইটি ঘটনা, আমি ভূমিকাতে যে দুটি যুদ্ধের কথা বলছিলাম, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ 2000 সালে, আবার রৌমারিতে কুড়িগ্রামে রৌমারিতে ভারতের সঙ্গে, ভারতের বিএসএফ এর সঙ্গে আমাদের বিডিআরের সঙ্গে যে যুদ্ধ, দুটি যুদ্ধেই আমরা বীরত্বের সঙ্গে জয়লাভ করেছি। এবং দুটো যুদ্ধের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত। আপনি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন, যদি আমার ভুল না হয়ে থাকে। তাহলে যারা এই প্রশ্ন তোলেন যে তাদের সৈন্য সংখ্যা দিয়ে, তাদের অস্ত্র গোলা বারুদ দিয়ে, তাদের সেই জায়গা থেকে আমরা অনেকখানি পিছিয়ে আছি, আসলে কি আমরা হিসাবটা এইখান থেকে করবো, নাকি আমাদের অন্য কোনো হিসাব রয়েছে? যেহেতু যে দুটি জায়গার কথা আমি উল্লেখ করলাম, সেই দুই জায়গায় আমরা জয়লাভ করেছি। মিয়ানমারের 600, যেটা অনেকে বলেন 300, অনেকে বলেন 600 সৈন্য নিহত হয়েছে। আবার ভারত বাংলাদেশের মানে দুই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যে যুদ্ধ, তাতে ভারতের 17 জন, আবার অনেকে বলে শতাধিক প্রাণহানি ঘটেছে। তো আপনার বিশ্লেষণ যদি আপনি করেন, বা সেই ঘটনাগুলো একটু ছোট করে যদি উল্লেখ করেন। প্রথমে আমি মিয়ানমারের ঘটনাটা বলি। ওখানে মিয়ানমার সরকার ওই নাফ নদীতে একটা বাঁধ দিচ্ছিল, এবং প্রায়
400-500 লেবার দিয়ে এবং আর্মি তাদের ঘেরাও করে রেখে তারা বাদ দেওয়া শুরু করে আনঅথরাইজড ভাবে। এটা আমাদের নজরে এলে বিএসএফ থেকে, বিডিআর থেকে, তখন তো বিডিআর ছিল, বিডিআর থেকে আমাদের জানানো হলো এবং আমরা তখন ওদের সাথে মিটিং করে, আমরা বিডিআর থেকে মিটিং করে ওদের সাথে বসে আমরা দেখলাম যে এখন একটাই মাত্র উপায়। ওনারা ওয়ার্নিং শট দিয়েছেন, ওয়ার্নিংয়ের চিঠি পাঠিয়েছেন, যখন কাজ হলো না তখন আমরা বললাম যে ফায়ার ওপেন করেন। বিডিআর আমাদের নির্দেশে ফায়ার ওপেন শুরু করলো এবং রীতিমতো স্কারমিশ শুরু হয়ে গেল। এই যুদ্ধে আমাদের বিডিআর এত বেশি ফেরোসাস ছিল, এত বেশি অ্যাগ্রেসিভ ছিল যে ওরা ওখান থেকে অনেকে মারা গেল। আমরা ঠিক এক্স্যাক্ট ফিগারটা চাই না, কেউ বলে 300, কেউ বলে 600, কিন্তু অনেক ক্যাজুয়ালিটি হলো, কিন্তু আমাদের পক্ষে একেবারে কিছুই হয়নি এবং গ্রাম থেকে সব লোকজন চলে গেল। এমন একটা অবস্থায় মিয়ানমার সরকার আমাদের একটা চিঠি দিয়ে আমাদের রিকোয়েস্ট করলো ফরেন মিনিস্ট্রিকে যে তোমরা একটা ডেলিগেশন পাঠাও, আমরা এটা নিয়ে আলোচনা করে ফয়সলা করতে চাই। তখন আমি একটা ডেলিগেশন নিয়ে গেলাম, আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করলো নোব্যান্স ল্যান্ডে, মিয়ানমার বাংলাদেশ বর্ডার। তারপরে আমরা হেঁটে ওপারে গিয়ে ওদের আর্মি ছাউনিতে আমাদের মিটিংটা হলো। টিম গিয়েছিল? হ্যাঁ, আমি নিয়ে গেলাম টিমটা, আমার সাথে 16 জন একটা টিম এক্সপার্ট নিয়ে গেলাম আমি। আমরা গিয়ে বসলাম এবং আমরা খুব ভালোভাবে হোমওয়ার্ক করে গিয়েছিলাম। আমরা ওদের কনভিন্স করতে সক্ষম হলাম যে তোমরা যেটা করেছো একতরফাভাবে বাদ দিয়েছো, এটা ইন্টারন্যাশনাল আইনের বরখেলাপ। আন্তর্জাতিক আইনের যে গতিপ্রবাহ, এটা আপার র্যাপিরিয়ান কি হিস্সা পাবে, নিচের র্যাপিরিয়ান কি পাবে, কার কি দায়িত্ব কর্তব্য, আমি পুরা বই খোলে একেবারে দেখিয়ে দিলাম আন্তর্জাতিক আইন কি বলে। এবং তাদের মুখে একটা কথা ছিল না, তারা দেখলো যে আসলে তারা হটকরিতা করেছে। পরে তারা দুঃখ প্রকাশ করলো এবং আমাদের কথায় তুললো যে আমরা বাঁধ ভেঙে ফেলবে, এবং অ্যাকচুয়ালি তাই বাঁধ ভেঙে ফেললো। আমরা বিজয়ের দেশে ফিরে এলাম। এখানে আমরা যেটা করেছি যে আমরা অ্যাগ্রেসিভ ছিলাম এবং আমাদের রেডি হয়ে গেছি, প্রিপেয়ার্ড হয়ে গেছি, আমাদের হোমওয়ার্ক ভালো ছিল, যার জন্য ওদের ব্রুট ফোর্স দিয়ে কিছু বলতে পারেনি। আর দ্বিতীয় যেটা হয়েছিল ভারতের সাথে, সেটা হলো যে রোমারিতে বিএসএফ এর জওয়ানরা আমাদের বর্ডার আউটপোস্ট ওভারান করে আমাদের ডিপ ইন্টেরিয়রে ঢুকে পড়েছিল এবং তখন আমাদের বিডিআর এর এখন উপায় ছিল না, ইন সেলফ ডিফেন্স তারা ফায়ার ওপেন করেছে এবং সেখানে ওখানে তো দীর্ঘদিন ধরে তারা দখলে নেওয়ার চেষ্টা করেছিল, ওয়ার্নিং দিচ্ছিল বিডিআর পক্ষ থেকে, তারপর তারা কর্ণপাত করেনি। এবং আমরা কিন্তু অ্যালার্ট ছিলাম। আমরা একটা ইভেন্চুয়ালিটি এরকম হতে পারে আমরা ধারণা করে রেখেছিলাম, কাজে আমাদের বিডিআরও খুব বেশি প্রস্তুত ছিল। যখন তারা ঢুকে গেল তখন আমাদের বিডিআর ফায়ার ওপেন করলো এবং খুব রুথলেসলি তাদের মধ্যে সংঘর্ষটা হলো এবং সেখানে 17 জন বিএসএফ এর জওয়ান মারা গেল এবং প্রায় 30-35 জন ইনজিওর্ড ছিলেন। এরপরে আমাদের এই যুদ্ধের পরে ভারত সরকার আমাদের একটা অফার দিলেন, ওরা বললো যে আপনারা আসেন আমাদের সাথে, এই বিষয়টা আমরা ফয়সলা করতে চাই। তখন সরকার আমাকে পাঠালেন, আমি আর একটা ডেলিগেশন নিয়ে গেলাম ভারতে। সেখানে দিল্লিতে আমার সাথে খুব বড় বহস হলো। তখন ভারতকে রিপ্রেজেন্ট করলো মীরা শঙ্কর, উনি খুব নাম করে ডিপ্লোম্যাট, উনি পরে ইউএসএতে অ্যাম্বাসাডার ছিলেন। তো উনি একদিকে, ওনার সাথে বিএসএর যাবতীয় কমান্ডাররা ছিলেন, আমি আমার সাথে আমার বিডিআর ছিল, আমার সাথে অন্যান্য এক্সপার্ট ছিলেন। আমাদের যুক্তি আমার একটাই ছিল যে তোমরা ইউ আর ইন্ট্রুডার্স, আপনারা কেন ভিতরে ঢুকলেন উইদাউট এনি ওয়ার্নিং আর উইদাউট এনি ফল্ট অফ আওয়ার ওন? আমরা তো কিছু করিনি, উই ডিডন্ট ওভার ফায়ার, আমরা তো কিছু করিনি। আপনারা জোর করে ঢুকে আমাদের বর্ডার আউটপোস্টগুলো ওভাররান করে ভিতরে চলে গেছেন। তখন তো আমাদের ফায়ার ওপেন করা ছাড়া কোনো উপায় ছিল না এবং আপনারা কিন্তু গুলি করতে করতে এসছেন। কাজে এটা তো আমাদের ন্যায্য অধিকার যে আমরা ইন সেলফ ডিফেন্স ফায়ার করবো, রাইট? যার ফলে তারা মারা গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে ওরা আমার আর্গুমেন্টগুলো মেনে নিয়ে উই সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ঠিক বলবো না, জয়েন্ট ডিক্লারেশন। সেখানে ওরা কোনো প্রশ্নই তোলেনি। যে আমাকে বলা হয়েছিল যে তুমি বলো যে ইউ আর সরি। আমি বললাম আমি সরি না, কারণ অ্যাজ এ প্যাট্রিয়ট আমার দায়িত্ব আমার দেশকে রক্ষা করা, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ওপেন ফায়ার। তো ওরা শেষ মেনে নিল এবং it ended in a peaceful manner. We shook hands, we got the papers and we returned. শান্তির মধ্যে সব ফয়সলা হয়ে গেল। এই যে দুটো যুদ্ধ আমাদের জয় এবং অবশ্যই বীরত্বপূর্ণ জয়, মানে এটির পিছনে আপনি মানে কোন কৌশলটি দেখছেন? আমাদের আত্মবিশ্বাস, আমাদের সততার জায়গা থেকে, আমরা ইনোসেন্ট ছিলাম এই জায়গা থেকে শুধুমাত্র যেটা সম্ভব হয়েছে, নাকি যদিও আপনি সিভিলিয়ান তারপরে একটু প্রশ্ন করতে চাই, আমি এই প্রশ্ন আপনার কাছেও করবো, যেহেতু আপনি প্রত্যক্ষ সাক্ষী, নেতৃত্ব দিয়েছেন তাদের, মানে আমাদের প্রতিনিধি হিসাবে একটা পর্যায়ে গিয়ে, নাকি বাই চান্স হয়ে গেছে?
মোটেও বাই চান্স নয়। আচ্ছা। এখানে একটা ছিল ডিটারমিনেশন, আমরা খুব বেশি ডিটারমিন ছিলাম, কারণ আমরা যখন দ্য কজ ইজ রাইট, আপনার কারণটা যখন কারেক্ট, তখন তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি ন্যায়পথে ছিলাম, আমি ডিটারমিন ছিলাম, আমি কমিটেড ছিলাম, এবং আমি আমার দেশকে রিপ্রেজেন্ট, আমার দেশকে বাঁচাবার জন্য কাম হোয়াট এভার মে, আচ্ছা, ওইভাবে আমরা গিয়েছে। বিডিআরও কিন্তু সেটাই করেছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু এই কাজগুলো করেছে দু জায়গাতেই। এবং আর যেহেতু আমাদের পলিসি খুব শক্ত ছিল, এবং আমার পেছন দিয়ে আমাকে, মানে আমার বিবেক আমাকে রীতিমতো ইন্সপায়ার করেছে, এ কারণে আমরা গিয়ে সাকসেসফুল হয়েছি। রাইট। আমি এই প্রশ্নটা আব্দুল হক আপনার কাছে করবো একটা ছোট্ট বিরতির পরে, যে এই যে কৌশল বা এই যে রণাঙ্গনে, মানে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে তাদের সৈন্য সংখ্যা বেশি, বিশেষ করে ভারতের মিয়ানমার সেনাবাহিনী তো অবশ্যই, বা তাদের বিজেপিও শক্তিশালী, তো ভারতের যে সৈন্য সংখ্যা কিংবা তাদের যে অস্ত্র, গোলা বারুদ, সেই জায়গা থেকে অনেকে আমরা নিজেদেরকে দুর্বল হওয়ার চেষ্টা করি। কিন্তু দুটো যুদ্ধের উদাহরণ আমরা আলোচনা করছি, সেই দুটো নিয়ে আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রশ্ন থাকবে যে সেখানের আসলে কৌশলটা কি ছিল। দর্শক, ফিরছে একটা ছোট্ট বিরতি পরে। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি শনিবার বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারতীয়রা ঢুকে যেভাবে হামলা করলো, এবং একেবারে এক উস্কানি ভারতের, তাতে করে ভারত যুদ্ধ বাঁধাতে চাইছে আসলে, আর যদি তাই হয়ে থেকে কি করণীয় আমাদের, এই বিষয়ে আলোচনা যে আমাদের 21 স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান জানিবুল হক, রয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্নেল রিটায়ার্ড আব্দুল হক। আব্দুল হক, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে যারা এই বিশ্লেষণটি করেন অস্ত্র, গোলা বারুদ, সৈন্য সংখ্যা দিয়ে সেই জায়গা থেকে আমরা দুর্বল কিনা, বা কোনো যুদ্ধ হলে আমরা জিততে পারবো কিনা, এবং যে দুটো যুদ্ধের কথাও আমাদের আলোচনা প্রসঙ্গে এলো, রোমারি যুদ্ধ এবং মিয়ানমারের সঙ্গে নাফ নদীতে বাদ দেওয়াকে কেন্দ্র করে, তার বিশ্লেষণ আপনি কি বলবেন? দেখুন, যুদ্ধ শুধু দুটো হয়নি, আরো হয়েছে। পদুয়ার যুদ্ধ, হ্যাঁ, পদুয়া হয়েছে, কিন্তু আলোচিত যুদ্ধেরই। হ্যাঁ, it is said that it is not the gun fight the war, it is man behind the gun. অর্থাৎ যে গান পরিচালনা করে আপনার বিশাল অস্ত্র, হাওয়াইজার, ট্যাঙ্ক, তারা যুদ্ধ করে না, যুদ্ধ করে কিন্তু মানুষ। বাংলাদেশের সৌভাগ্য, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাক্তন সচিব জানিবুল হককে। আমিও হক, আপনিও হক। ওনার যে কথাটা শুনে আমার ভালো লাগলো। জানেন উনি কোন আমলের সচিব? অনেক আগে প্রশিক্ষিত, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, যারা দেশপ্রেমের বাইরে কিছু চিন্তাও করতেন না, যে সময় তারা সেই আপনার প্রশাসনে কিংবা সিভিল ইয়েতে প্রশাসনে যুক্ত হয়েছিলেন। কিন্তু আমাদের দেশে বর্তমান আমি মনে করি আমাদের এই সাইডটা একেবারেই দুর্বল। বিশেষ করে আমলাদের মতো, আমি বলি কামলার চেয়েও খারাপেরা, আমরা সবাই না, কিছু কিছু ভালো আছে, তারা কিন্তু দেশটাকে বিক্রি করে দিয়েছে। এবং আজকে যদি ওনার মতো সচিব থাকতেন এই সময়ে, আমার মনে হয় ভূমিকাটা ভিন্নতর হতো। এখন আসেন আসল কথা, কেন আমরা এত শক্তিশালী? ক্ষুদ্র আর্মি, ক্ষুদ্র বিডিআর তো বলে না, এই গার্ড বানিয়ে দিয়ে গেছে, আমাদের নামটাও চেঞ্জ করে দিয়েছে, তারা পোশাকও চেঞ্জ করেছে, মানে ইন্ডিয়ার মতো করে দিয়ে গেছে। এখানে মূল বিষয়টা হলো আমাদের বিডিআর নেতৃত্ব দিচ্ছে আমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনীর অফিসাররা। আর সেনাবাহিনীর অফিসার কারা? যারা ওথ বাউন্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য কান্ট্রি। মিলিটারি একাডেমি থেকে তারা ওই শিক্ষা পেয়ে আসছে যে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। এইটাই হলো পার্থক্য ইন্ডিয়ার সাথে আমাদের। ইন্ডিয়ার গার্ড বাহিনীকে তারা নেতৃত্ব দিচ্ছে পুলিশের লোক, আর আমাদের বিডিআরকে নেতৃত্ব দিচ্ছে সামরিক প্রশিক্ষিত বাংলাদেশ আর্মির খুব ভালো ভালো অফিসারকে, তেজস্বী অফিসারদেরকে সেখানে পাঠানো হয়, তারা নেতৃত্ব দিচ্ছে। ফলে তাদের মোটিভেশনটা সৈনিকদের প্রতি, সৈনিকরা কিন্তু মোটিভেটেড হইলে হাইলি মোটিভেটেড হয় নেতৃত্বের মাধ্যমে, নট দ্যাট অ্যাট দেয়ার ওন দে গো। এটা মোটিভেটেড হচ্ছে নেতার মাধ্যমে। এই কারণে আমাদের মনোবল, যত স্ট্রিং থাকুক আপনার, যত গোলাবারুদ থাকুক, যত আধুনিক শক্তিতে আপনি শক্তিশালী হন না কেন, মনোবল যদি না থাকে আপনি যুদ্ধে কখনো বিজয়ী লাভ করতে পারেন না। স্পষ্ট উদাহরণ হলো আজকে 1.5 বছর ধরে প্যালেস্টাইনে কি নির্মমতা চালাচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ
মানে শক্তিশালী দেশ ইনক্লুডিং আমেরিকা চেষ্টা করে কি হামাসকে দমন করতে পেরেছে? পারেনি। পরাজয় স্বীকার করেছে। পরাজয় স্বীকার করেছে। তার মানে কি অস্ত্র নাই, গোলা বারুদ নাই, খাবার নাই, লজিস্টিক সাপোর্ট নাই, সমানে বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সবকিছু মিশিয়ে দিয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারা পরাজিত হয়নি। কেন হয়নি? এত শক্তিশালী তাদের মনোবল, জামানের ভয় করে না, আর ইসরায়েলের সৈন্য দল ত্যাগ করছে। এই যে পার্থক্যটা, ঠিক তাই হবে যখন আমাদের সাথে তারা এই মানে ক্ল্যাশে যাবে, স্ক্যামিসিসে যাবে, দেখবেন ইন্ডিয়ান সৈন্যবাহিনী বলেন, ইন্ডিয়ান বলেন, অফিসাররা বলেন, পুলিশ বলেন, সব দল ত্যাগ করবে, তারা থাকবে না। কার জন্য জীবন দিবে? তাদের তো ওই নাই যে ওই দেশের প্রতি মমত্ববোধ সেইভাবে জাগ্রত হয় না আমাদের দেশে যেটা হয়েছে। এখন আসুন, আমাদের দেশের এই যে একটা কেন মিলিটারি রাখা হলো, এটা কিন্তু অনেকে প্রশ্ন করে যে বর্ডার গার্ড কিংবা বিডিআরে কেন সেনাবাহিনীর অফিসার থাকতেছে। এই প্রশ্নটা কিন্তু অনেক উত্তর জানে না, দিতেও পারে না। আমাদের দেশের ডেপথ হলো একেবারে কম। ডেপথ বুঝেন, অর্থাৎ যুদ্ধ যদি শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার কত ঘন্টা সাস্টেইন করার মতো ক্যাপাসিটি আমাদের আছে। মনে করেন ইন্ডিয়ান একটা ডিভিশন আমাদের দিকে প্রবেশ করতে থাকলো, এখন সেখানে যদি আমাদের মিলিটারি মাইট না থাকে, অল্প সময়ের ভিতরেই তারা ঢাকা চলে আসতে পারবে। ইন্ডিয়ার কিন্তু আবার ডেপথ অনেক বেশি, তারা দিল্লিতে যেতে তো অনেক দূর, দিল্লি অনেক দূর বলে না, তো সেখানে তারা পুলিশ দিয়ে প্রথম ধাক্কাটা সামলাতে পারে। আমাদের দেশের ডেপথ কম বলে আমাদের মিলিটারি শক্তিকে সেখানে রাখা হয়েছে। এই মিলিটারি অফিসাররা জানে কি কৌশল অবলম্বন করলে আমরা আমাদের শত্রুকে আমরা থামাতে পারবো। এই জিনিসটা সাধারণ মানুষ জানে না বলে এই যে মাঝখানে ইন্ডিয়া আমাদের এই কথা বলে আমাদের 57 জন অফিসারকে হত্যা করেছে যে আমরা সেনাবাহিনীর অফিসার চাই না, আমাদের সিভিল অফিসার চাই। এগুলো গভীরে যেতে হবে আমাদের দেশবাসীকে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনারা এই ধরনের অনুষ্ঠানও বেশি বেশি করেন, কেননা তারা যেভাবে ষড়যন্ত্র করে যে আর্মিরই দরকার নেই, এই যে কথাগুলো যখন মুখ থেকে বের হয়, এটা কিন্তু ভয়ঙ্কর এক বিষয়। কি আমাদের বিডিআরে কোনো মিলিটারি অফিসার থাকতে পারবে না, মিলিটারি অফিসার না থাকলে 3 দিনেই দেশ দখল করে নিবে তারা। আজকে যে সুরে আমাদের ডিজি বিডিআর কথা বলছেন, আঙ্গুল তুলে, হাত তুলে, এটা কি গত 15 বছর করতে পেরেছে? ইভেন এটা একটা সিভিল অফিসার বলতে পারবে, এরকম হাত তুলে কথা বলতে পারবে, সেই সাহস হবে? একজন সচিব পারবে না, তাদের সেই ধাঁচেই নাই, সেই ট্রেনিংটাই নাই। এই যে একটা মোরাল একটা ব্যাপার আছে আমাদের, এই মোরাল ব্যাপারের মাধ্যমেই কিন্তু পাদুয়া যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, রৌমারী যুদ্ধে বিজয়ী হয়েছি, যতগুলো স্কার্মিশেস হয়েছে বর্ডারে, কোনোটাতেই তারা বিজয় হইতে পারে না। শুধু এখানেই নয়, ইন্ডিয়ার যুদ্ধে জয় করেছে, কোথাও একটা যুদ্ধ দেখাইতে পারবেন তাদের? কোনোটাতেই বিজয়ী হয় নাই, কেননা তাদের সেই মোরাল অবস্থানটা তত শক্তিশালী নয়। তারা কাশ্মীরে একটা বুলেট ছড়ায় পড়ে সব ভয়ে আতঙ্কিত হয়ে যায় এই মুজাহিদদের কাছে। সুতরাং তারা থেকে পালিয়ে আসছে না, আফগানিস্তান থেকে দল বল ছেড়ে পালিয়ে আসছে না। তো সুতরাং আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আমাদের দেশের সেনাবাহিনী, সামরিক বাহিনী উপর আস্থা রাখুন। তারা দেশকে রক্ষা করার সামর্থ্য রাখে এবং প্রয়োজনে আমরা আরো অনেক কিছু করার সামর্থ্য রাখি। জামিলুল হক, আপনার কাছে প্রশ্ন, আপনি ডিপ্লোম্যাটিক এফিসিয়েন্সি নিয়ে কথা বলছিলেন যে আমাদের কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে। তার মানে কূটনৈতিক দুর্বলতা তো আমরা সবসময় পরিচয় দিচ্ছি, এটা তো প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। এবং যুদ্ধে আমরা জয়লাভ করব, আমাদের সততা, আমাদের মানসিকতা, আমাদের আত্মবিশ্বাস, আমাদের কৌশল সব ঠিক আছে, কিন্তু যুদ্ধ তো কেউ চায় না আসলে, যেটি বাস্তবতা। তো যেহেতু আমরা যুদ্ধ চাই না, সেই জায়গা থেকে আমাদের কূটনৈতিক দুর্বলতাগুলো কিভাবে বৃদ্ধি করা যায়, অথবা যদি দুর্বলতা থেকে থাকে তাহলে কোথায় কোথায় রয়েছে? একজন সাবেক সেক্রেটারি হিসেবে আপনি কি বলবেন? আমার মনে হয় আমাদের এই যে ডিপ্লোম্যাসিটা নতুন করে ফর্মুলেট করতে হবে। কারণ এতদিন একটা গদবাঁধার ওয়েতে চলছিল, অ্যাপিস করা, খাতির করা, শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে বলা, দিস ইজ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, সেরকম এতদিন সেভাবে অভ্যস্ত ছিল না কেউ। যেমন বিশেষ করে বাইরে যেসব পোস্টিং হতো সেগুলো সব নেপোটিজমের মাধ্যমে হতো। ভালো ডিপ্লোম্যাট আমাদের যথেষ্ট আছে, কিন্তু তারা পোস্টিং পায়নি ঠিক জায়গায়। যেমন আমেরিকাতে, ইউকেতে বা ফ্রান্সে বা ইন্ডিয়াতে যাদের যাওয়া উচিত তারা যায়নি। যুক্তরাজ্যে যে একটা মহিলা ছিল, বিউটিশিয়ান ছাড়া সে কিছুই না, 4-5 বছর, কিন্তু এনারা সুবিধাভোগী, ওনারা পেয়েছেন এবং ঠিকমতো ডিপ্লোমেসি চালাতে পারেননি। তো আমার মনে হয় এখন সময় এসছে
নতুন একজন আমাদের যিনি অ্যাডভাইজার গেছেন, আমার তার উপর বিশ্বাস আছে এবং আমি মনে করি এই ফরেন মিনিস্ট্রিকে ঢালাও পুরোপুরি ওভারঅল করে ভালো ব্লাড ইনফিউজ করতে হবে। চৌকস, যিনি জ্ঞানী, যিনি বোঝাতে পারেন, ঠিকমতো ফাইট করতে পারেন, সেই রকম লোক আমাদের খুঁজে বের করতে হবে এবং আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমরা আরও অনেক বেশি এগিয়ে যেতে হবে। আর উই হ্যাভ টু ফাইট আউট ফ্রেন্ডস, যে সমস্ত দেশ আমাদের জন্য ভালো, আমাদের জন্য তা সেই সব দেশের সাথে বন্ধুত্ব আরও গাঢ় করতে হবে। বিশেষ করে ওয়েস্টার্ন ব্লক থেকে আমাদের সাপোর্ট আনতে হবে এবং আমাদের এই দিকটা স্পেশাল আমার একটা ইম্পেটাস দেওয়া দরকার, একটা স্ট্রেস দেওয়া দরকার, যাতে আমরা ডিপ্লোমেসিতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আপনি দেখেন ভারতে কিন্তু ডিপ্লোমেসিতে ওরা অনেক এগিয়ে আছে। ওদেরকে আইএফএস এর যেসব যারা অফিসার, আমি ওদের সাথে কথা বলে দেখেছি, ওরা কিন্তু খুবই এফিশিয়েন্ট। যে মীরা শঙ্কর, যার সাথে আমার যেটা হলো, যে বাকযুদ্ধটা হলো, দ্যাট ওয়াজ মানে স্প্লেন্ডিড, আমি কি বলবো, মার্ভেলাস। আচ্ছা, কিন্তু আমি যেহেতু খুব ভালো হোমওয়ার্ক করে গেছি, ও আর একটা কথা বলে, আমরা কিন্তু হোমওয়ার্ক করি না, আমরা চলে গেলাম ভালো হোটেলে থাকলাম। হোমওয়ার্ক করে যাবো কেন, এখানে ফুর্তির জন্য যাচ্ছি। ব্যাপার হচ্ছে কেউ সিরিয়াসলি টপিক আলাপ করে না, প্রিপারেশন নেয় না, ফলে আমরা গিয়ে ইয়েস নো ভেরি গুড বলে চলে আসি। এখানে আমার মনে হয় গভর্নমেন্ট শুড গিভ অ্যাটাচ টপ প্রায়োরিটি, যে ভালো অফিসার জোগাড় করতে হবে, ডিপ্লোমেসিকে নতুন করে সাজাতে হবে এবং ডিপ্লোম্যাটিক কোর্টটাকে নতুন করে ইনফিউজ করতে হবে নিউ ব্লাড এবং নিউ থটস অ্যান্ড আইডিয়াস। তারা যে দুঃখ প্রকাশ করলো অন্তত শনিবারের ঘটনায়, তার আগে তো আমরা দেখছি যে তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা আমরা কখনোই দেখি না, ওই দুঃখ প্রকাশ করা পর্যন্ত শেষ। তার আগে তো অসংখ্য কথা দিয়েছে নানান বিষয়ে আমরা সেগুলো উল্লেখ করেছি। এবং ঠিক ইমিডিয়েট আগে যদি বলতে হয়, কাঁটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে আমরা মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের হাই কমিশনারকে প্রণয় ভার্মাকে তলব করলো, তার কাছে কুশিয়ে চা হলো। তারা পাল্টা আমাদের উপ হাই কমিশনারকে দিল্লির তারা ডেকে জানিয়ে দিল যে না, আমরা কোনো ভুল করিনি। আর শনিবারের ঘটনাটা তো একেবারে ওপেন সবার সামনে ঘটেছে, সেখানে ভিডিও ফুটেজে বেরিয়েছে কিভাবে হামলা করেছে, কিভাবে, এবং নিশ্চয়ই তারা ইন্ধন দিয়েছিল। তো এই জায়গা থেকে আমাদের এই মুহূর্তে ডিপ্লোমেসিটা কি হওয়া উচিত? সরকারের কি দিল্লি সরকারের সঙ্গে আরো বেশি মাত্রায় যোগাযোগটা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? আমার মনে হয়, আমি যে একটু আগেও বলেছি যে হাই লেভেলে, আরেকটু হাই লেভেলে এই জিনিসটা টেক আপ করা দরকার। প্রণয় ভার্মাকে আরেকবার ডাকেন, অসুবিধা কি? এটা আমাদের তো রাইটের মধ্যে আছে, আমাদের এর অধিকার আছে আমাদের। বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ লোকাল পিপলকে ইনসাইট করে ওদের উস্কানি দিয়ে বর্ডারে নিয়ে আসছে। আগে বলেছে এইভাবে তো তাদের সে সাহস নিয়ে আসার, কিন্তু যেহেতু বিএসএফ ব্যাক করেছে, চলে আসছে, আমাদের তো উচিত হবে। তবে আমি বলবো না যে আমরাও আমাদের জনগণ নিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়বো, নো, সেটা করা একদম উচিত হবে না। আমরা বরং হায়ার লেভেলে আবার বৈঠক করা এবং ডায়ালগের মাধ্যমে অনেক প্রবলেম সলভ করা সম্ভব। আমি তো মনে করি পারবো, আমরা যদি সিরিয়াসলি এটা হ্যান্ডেল করি। আমাদের যদি যারা ফরেন মিনিস্ট্রিতে আছেন, যারা বিডিআর আছেন, তারা যদি ঠিকমতো গভর্নমেন্ট সাপোর্ট পান এবং ঠিকমতো গভর্নমেন্ট যদি তাদের কাজে লাগান, ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। কর্নেল আব্দুল হক, আপনি বলছিলেন যে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে কখনোই ভালো সম্পর্ক রাখতে পারছে না, কিন্তু তারা তো উস্কানি দিচ্ছে আমাদেরকে। উস্কানিতে মানে ফাঁদে পা দেওয়া ঠিক হবে? মানে আমরা তো পেশেন্সের পরিচয় দিচ্ছি, আমাদের সর্বোচ্চ ধৈর্যশীলতা আমরা প্রদর্শন করছি, এখন গায়ের উপরে এসে কেউ যদি বাধায়, যেমন রোমারি পদুয়া কিংবা মিয়ানমারের কথা বলছিলাম রাফ নদীতে বাদ দেওয়াকে কেন্দ্র করে, তখন তো আর ছেড়ে দেওয়ার বিষয় না। কিন্তু আপনার কি মনে হয় যে দুজন প্রতিবেশী তারা পাশাপাশি থেকে ঝগড়াঝাটি করে কেউ ভালো থাকতে পারবে? আপনি সঠিক বলেছেন, আমরা তো ভালো থাকতে চাই, আমাদের তো ইচ্ছার কোনো অভাব নেই। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা ভালোবাসি মানুষকে, পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা আমাদের আছে, ছিল, এটা ঐতিহ্য। আমরা ভালো ব্যবহার করি, আমাদের টপ টু বটম আমাদের ঐতিহ্য কিন্তু এটা আছে। আমরা নিজে না খেয়ে আমাদের প্রতিবেশীকে খেতে দেই, সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা বাদ বিচার করি না। আমাদের মধ্যে সেই চিন্তাটাই নাই, সে উঁচু জাত, সে নিচু জাত, সে আমার মতো না, এটা কিন্তু নাই। আমাদের যত বেশি ধনী হোক না কেন, সে কিন্তু দরিদ্র আত্মীয়কে সে আগলে রাখেন। আমাদের ঐতিহ্যটা থেকে আমরা কখনো ইন্ডিয়ার সাথে গায়ে পড়ে আমরা করব না, কিন্তু একটা সীমা আছে। যেমন উনি বললেন, আই এগ্রি উইথ হিম, আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব তাদের সাথে ভালো সুসম্পর্ক রাখার জন্য, এটা আমাদের সরকারও চায়।
কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমাদের তাহলে আর্মি রইল কিসের জন্য, নেভি রইল কিসের জন্য, এয়ারফোর্স রইল কিসের জন্য, বিশাল বিডিআর রইল কি জন্য, পুলিশও তো আমাদেরকে সাথে যুদ্ধ করবে, ছাত্র জনতা যুদ্ধ করবে, বিএনসিসি যুদ্ধ করবে, আমাদের দেশে মেয়েরাও যুদ্ধ করতে পারে। আমরা তখন যদি কূটনীতিক পন্থায় কোনো সমস্যার সমাধান না হয়, তখন মিলিটারি রাখতে হবে, এবং যুদ্ধ তারা যদি লাগাতে চায় লাগতে হবে। সেখানে আমাদের সাথে কিন্তু এখন অনেক শক্তি সংযুক্ত হবে। পাকিস্তান তো বসে আছে সেই জন্য। পাকিস্তানের যে শক্তি, আর যাই হোক যতই বলেন তারা ইন্ডিয়া প্রচার করে তাদের ভিতরে একেবারে দুর্বল হয়ে গেছে, নো, তাদের মাইটি পাওয়ার দে হ্যাভ। তারা আছে, তুরস্ক আছে, ইরান আছে, চায়না আছে, আমাদের সাথে নিউক্লিয়ার বম আছে। তারা কিন্তু সেটা কখনো করতে যাবে না। কেন করতে যাবে না জানেন? উস্কানি দিয়ে খালি খোঁচা দেয়। মৌচাকে যদি আপনি ডিল মারেন, মৌচাকে মধু খেতে যান, যদি আপনি মৌচাকে দেখেন না, সিংহকে পর্যন্ত মৌমাছি কাকবু করে ফেলে। আমরা একটা সেই ধরনের জাতীয় ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে প্রতিরক্ষা করতে পারি। এখন যদি তারা আমাদের সাথে সেই যেতে চায়, তাহলে মাইন্ড ইউ, আমাদেরকে যেমন তারা 2 ভাগ করেছিল, তারা অচিরেই, বেশি সময় লাগবে না, 6টা রাজ্যে, তার 7টা রাজ্যে দিল্লির বিরুদ্ধে মানুষ ফুঁসে আছে, ফুলে ফেপে তারা, আপনি দিনে দুপুরে মা মেয়েকে উলঙ্গ করে দর্শন করে যে জাতি, ইন্ডিয়ান আর্মি যে অত্যাচার করেছে, মিজোরামে বলেন, মিজোরাম তো 1971 সালের জুলাই আগস্ট মাসে স্বাধীনতা ঘোষণা করত, আপনি নিশ্চয়ই জানেন, তখন নিশ্চয়ই উনি সার্ভিসে ছিলেন। লালডেঙ্গাকে আমরা মিরপুরে পাকিস্তান আর্মির তত্ত্বাবধানে সে ভিভিআইপি ছিল, 8টা মিজো রেজিমেন্ট গড়ে তুলেছিল পাকিস্তান আর্মি। এই যে আপনার পার্বত্য চট্টগ্রামের বরকলে তাদের ট্রেনিং হইতো বিভিন্ন ক্যাম্পে, যে জন্য ভয় পেয়ে তাড়াতাড়ি তারা দেশটাকে ভাগ করলো। এটা কিন্তু এখন বলবেন যে আপনি তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা, আরে মুক্তিযুদ্ধ তো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো চান নাই। শেখ মুজিবুর রহমান কি যুদ্ধ চেয়েছে? উনি তো লেজিটিমেট লিডার ছিলেন, দেশে নির্বাচনের মাধ্যমে 2/3 মেজরিটি পেয়েছেন, সেইভাবে উনি প্রাইম মিনিস্টার হতে চেয়েছেন। এটা দোষণীয় কিছু নয়, কিন্তু ইন্ডিয়া সেটা চাচ্ছিল না। তারাই যুদ্ধটা লাগিয়ে দিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করে দেশটাকে ভাগ করেছিল, তাদের চিরদিনের সেই সুপ্ত ইচ্ছাকে চরিতার্থ করার জন্য। সেই চরিতার্থ করতে পারেনি, কেননা মিলিটারি ছিল। যদি সেই সময় আমাদের মিলিটারি না থাকতো, তাহলে এই ছাত্রলীগ কিন্তু দেশটাকে দিয়ে দিত। তোফায়েল আহমেদ বলেন, সেই 4 খলিফা, তারপরে সিরাজুল আলম খান, এবং এরা কিন্তু রাজনৈতিক বলছি আর কি, আপনার বাস্তবতা তো এই জিনিসটা তো তারা আমাদেরকে দুর্বল করেছে না। যদি 71 থেকে আমরা যদি সত্যিকার অর্থেই একটা গুড গভর্নেন্স পেতাম, আমাদের দেশের নেতা যদি ভালো পেতাম, আজকে দেশ কিন্তু ইন্ডিয়াকে ছেড়ে আকাশের পর্যায়ে চলে যেত। কেননা আমাদের যে জনবল আছে এই ছোট্ট দেশে, সেই জনবল কিন্তু জনশক্তি একটা, এই জনশক্তিতে আমরা পরিণত করতে পারি নাই। আপনি একবার বলেন তো, বাংলাদেশে যদি 3 কোটি লোক, ইয়াং জেনারেশনকে আমরা সুপ্রশিক্ষিত করে খালি বিদেশে রপ্তানি করি, তারা যদি অ্যাটলিস্ট সুপারভাইজার পদে আমরা তাদেরকে পাঠাই, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন পদে, বাংলাদেশের কি কোনো চাষাবাদ করা লাগবে না। আমাদের সিঙ্গাপুরের চেয়ে অনেক দূরে আমরা এগিয়ে যাব যদি দুর্নীতি না থাকতো। তবে আমি ভাইয়ের কথায় একমত, বর্তমানে যে আমাদের আমলাতন্ত্র চলছে, শুধু ফরেন মিনিস্ট্রি না, মুফা নয়, আমাদের কোন মন্ত্রণালয়ে আপনার যোগ্য আমলা দেখেন, একটা যোগ্য আমলার নাম বলতে পারবেন যে দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, একটা ড্রাফট করতে পারে, সত্যিকার অর্থে একটা চুক্তি করতে পারে। এই ধরনের প্রশিক্ষণ কতটুকু আছে আমি জানি না, বাট ঘাটতি আছে দেশপ্রেমের। তাদের মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই, সততা নাই, দেশপ্রেম নাই। তারা খালি ওই মন্ত্রীকে, উপদেষ্টাকে কিভাবে খুশি করতে হবে সেটা জানে তারা। আবার বলেন যে আরেকটা জিনিস আমি ওখানে বাধা দিচ্ছিলাম এক সময়, যে ওনারা যান একটা প্রোগ্রামে, যান দেশের কূটনীতিক হিসাবে, কিংবা সেখানে তারা যা আগেই পরিকল্পনা করে যে আমরা এই 10 জন যাব, কোন জায়গায় আমরা যাব, ভ্রমণ করব, কোন হোটেলে থাকবো, কি কেনাকাটা করব, এইটা নিয়ে ঋণেরই করে, বুঝছেন? তো তারা তো আসলে পারপাসফুলি যায় না, দেশের স্বার্থ নিয়ে যায় না। আপনি ইন্ডিয়ান ডিপ্লোমেট আসলেই বাংলাদেশ থেকে একটা লবণও কিনে খায় না। আপনি জানেন ইন্ডিয়ান যত আছে বাংলাদেশে, আমি সাক্ষী, আমাদের দেশে যে সমস্ত মিলিটারি অফিসাররা ট্রেনিং করতে আসে স্টাফ কলেজ, আমি তো স্টাফ কলেজ করাকালীন ইন্ডিয়ান 3 জন অফিসার ছিল, এয়ারফোর্স, নেভি, আর্মি, 3 জন অফিসার। আমি ওই ফরেন অফিসারদের লিয়াজ অফিসার ছিলাম এক সময়। সেখানে দেখছি তাদের এমবিসি থেকে লবণটা পর্যন্ত আসে,
বাংলাদেশ থেকে লবণটাও কিনে খায় না। এই যে তাদের ভিতরে দেশপ্রেম, বাংলাদেশের মধ্যে কিন্তু সেটা নাই। আমরা শেষ এই জন্য করব। আজকে আমাদের এই অবস্থা। জানুল হক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আমরা যেমন কোনোভাবে যুদ্ধে জড়াতে চাই না, যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছি, ভারত আসলে কি যুদ্ধ ভারত চায়? আপনার কি মনে হয়? এটা উত্তর দেওয়ার আগে আরেকটু বলে নেই। জি। আপনি লক্ষ্য করে দেখেন, এখন বর্তমান বিশ্বে যুদ্ধ ইজ নট এ সলিউশন অ্যাট অল। আপনি দেখবেন যে ছোট্ট একটা দেশ ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করে এসে টিকে আছে বছরের উপর, এবং রাশিয়ার যদি নিউক্লিয়ার ওয়েপন আছে কিচ্ছু করতে পারছে না। কিন্তু রিসেন্টলি লাস্ট যে ফাইটিংটা হলো সেখানে বেশ ভালো ক্ষতি করে দিয়েছে ইউক্রেনিয়ান ড্রোনগুলো ওখানে গিয়ে অনেক ক্ষতি করেছে। কাজে যুদ্ধ ইজ নট এ সলিউশন। তবে ডিটারেন্ট হিসেবে এটা সব দেশেরই থাকতে হবে। কাজে আমার মনে হয় যুদ্ধর ব্যাপারটা কেউই আশা করছে না। আমি মনে করি ভারত ওই ব্যাপারে এত উৎসাহী না বা আগ্রহী না। আমার মনে হচ্ছে যে এটা একটা প্রেশার ট্যাকটিক্স হিসেবে কাজ করছে, ডিস্টার্ব করা, এবং যাতে আমরা ওই কাম টু টার্মস ওদের স্টাইলে। তো আমার মনে হয় আমরা যেভাবে চলছি আর একটু অ্যাজাইল হয়ে আর একটু যদি এফেক্টিভলি আমরা ম্যানুভার করি, আমার মনে হয় সলভ হয়ে যাবে সব অনেক ধন্যবাদ জানিবুল হক আপনাকে, ধন্যবাদ কর্নেল আব্দুল হক আপনাকেও। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।